সত্যি কি পুষ্পা ইন্টারন্যাশনালি রাজ করতে পারবে? ২,০০০ টন চন্দন কাঠ সে কি পারবে বিদেশে পাচার করতে? ট্রেইলারে চন্দন কাঠের যে চিতা জ্বলতে দেখানো হয়েছিল সেটা আসলে কার ছিল, শ্রীভাল্লি নাকি অন্য কারোর? মুভির শেষের এমন টুইস্ট আপনার মাথা নষ্ট করে দেবে। সো সম্পূর্ণ মুভিটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই জাপানের একটা পোর্টের দৃশ্য দেখানো হয়, যেখানে জাহাজ থেকে কন্টেইনার নামানো হচ্ছে। ক্রেন থেকে একটা কন্টেইনার হঠাৎ পড়ে গেলে সেখানে থাকা মাফিয়া গ্যাং দেখতে পায় যে ইন্ডিয়া থেকে আনা চন্দন কাঠের একটা কন্টেইনার পড়ে গেছে। এই কন্টেইনারের মধ্যেই অচেতন অবস্থায় একটা মানুষকে দেখতে পেয়ে সবাই তাকে মারতে যায়। কন্টেইনারের ভেতরে থাকা ওই লোকটাই হলো পুষ্পা। এখানে পুষ্পা ওই চন্দন কাঠ জাপানে কার্গো করে সে নিজেই নিয়ে এসেছিল, কিন্তু সেখানকার মাফিয়া গ্যাং তাকে চিনতে না পারায় পুষ্পার সাথে তাদের ফাইটিং শুরু হয়ে যায়। এক পর্যায়ে পুষ্পার গায়ে গুলি লাগে এবং পুষ্পা সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর তখনই আমরা পুষ্পার ছোটবেলার একটি দৃশ্য দেখতে পাই, যেখানে একটা বল নদীতে পড়ে গিয়েছে। সবাই পুষ্পাকে বলে সেই বলটা নিয়ে আসার জন্য, আর যদি সে এটা করতে পারে তাহলে সবাই মেনে নেবে যে তার পিতৃ পরিচয় আছে। এই কথা শোনা মাত্রই সাঁতার না জানা সত্ত্বেও পুষ্পা নদীতে ঝাঁপ দেয় বলটি আনার জন্য। পুষ্পা পানির অতলে তলিয়ে যেতে থাকলে হঠাৎ পুষ্পার ঘুম ভেঙে যায়। তার মানে এতক্ষণ পুষ্পা স্বপ্ন দেখছিল। এরপর দেখানো হয় যে এলাকার সব শ্রমিকেরা ট্রাকে করে জঙ্গলের ভেতরে যাচ্ছে পুষ্পার হয়ে চন্দন কাঠ আনার জন্য। এর মধ্যেই পুলিশ অফিসার ভাওয়ার সিংকে দেখানো হয়, যে ছদ্মবেশ ধরে ওই শ্রমিকদের সাথেই জঙ্গলের ভেতরে যাচ্ছিল। তার প্ল্যান ছিল যে সে সবাইকে একসাথে হাতে নাতে ধরবে। আর এরপর চন্দন কাঠ যখন সংগ্রহ করা হয়ে যায় তখন শ্রমিকরা পারিশ্রমিক নিচ্ছিল। ঠিক তখন ওই লিস্টে পুলিশ অফিসারের নাম দেখে সবাই ভয় পেয়ে যায়। ঠিক ওই মুহূর্তেই ভাওয়ার সিং তার ছদ্মবেশ থেকে বাইরে বেরিয়ে আসে। সে সবাইকে সারেন্ডার করতে বলে, আর এরপরেই সে সবাইকে নিয়ে থানায় নিয়ে চলে যায়। এখন পুষ্পা আর যাই করুক, তার হয়ে যারা কাজ করে তাদেরকে যত্ন নিতে সে কখনোই ভুলে যায় না। শ্রমিকদের অ্যারেস্ট হওয়ার কথা শুনে সাথে সাথে সে থানায় চলে আসে সবাইকে ছাড়ানোর জন্য। কিন্তু ওই মুহূর্তে পুলিশ অফিসার ভাওয়ার সিং থানায় ছিল না। আর এরপর অন্য পুলিশ অফিসাররা যখন পুষ্পাকে বাধা দিল, পুষ্পা সবাইকে বলল যে ঠিক আছে, সবাইকে যদি ছাড়তে না পারো তাহলে আজকে এর ভিতরে একটা ছেলের বিয়ে, তাকে অন্তত ছেড়ে দাও। পুলিশ বলে যে এখান থেকে আমরা যদি কাউকে ছেড়ে দিই তাহলে আমাদের আর চাকরি থাকবে না। তখন পুষ্পা তাদেরকে বলে যে তোমাদের স্যালারি কত? তোমাদের সবার রিটায়ারমেন্ট হওয়া পর্যন্ত যত টাকা স্যালারি আমি তোমাদেরকে এখনই দিয়ে দেব। এটা শুনে থানা সব পুলিশ রাজি হয়ে যায় আর সব শ্রমিকদের তার সাথে যেতে দেয়। ভাওয়ার সিং যখন থানায় আসে তখন সে দেখতে পায় যে কিরে, থানার তো একদম জনমানবহীন শূন্য হয়ে পড়ে আছে, যা দেখে সে অবাক হয়ে যায়। এর ভেতরের একজন কনস্টেবলকে সে দেখতে পায়, আর সেই কনস্টেবল বলে যে আমি আপনাকে চাবিটি ফেরত দেওয়ার জন্য এখানে আছি, আমার আর চাকরি করার প্রয়োজন নেই। যা শুনে ভাওয়ার সিং এর মাথা গরম হয়ে যায়। এর পরের দিন পুষ্পা সীতাপ্পাকে সাথে করে নিয়ে রওনা দেয় সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করার জন্য। যাওয়ার আগে পুষ্পার বউ শ্রীভাল্লি পুষ্পাকে বলে যে সে যেন অবশ্যই সিএম এর সাথে একটা ছবি তুলে বাড়িতে নিয়ে আসে। শ্রীভাল্লি অনেক বড় ফ্রেমে করে সেই ছবিটি তার ঘরের মধ্যে টাঙিয়ে রাখবে। পুষ্পা আর যাই করুক বউয়ের কথা কখনোই অমান্য করে না, আর এজন্যই সে শ্রীভাল্লিকে প্রমিস করে যে অবশ্যই সে মিনিস্টারের সাথে ছবি তুলে নিয়ে আসবে। কিন্তু ওখানে গেলে সিনারিও সম্পূর্ণ উল্টে যায়। সবার সাথে ছবি তুললেও মিনিস্টার পুষ্পার সাথে ছবি তুলতে চায় না। এখানে পুষ্পা এটাও তাকে জানায় যে তার বউয়ের খুব ইচ্ছা যে সে যেন তার সাথে একটি ছবি তোলে। তখন মিনিস্টার তাকে বলে যে তুমি আমার দলের জন্য ফান্ডিং করো ঠিক আছে, কিন্তু তোমার মতো একটা স্মাগলারের সাথে আমি কখনোই ছবি তুলতে পারি না, আর এটা করলে মিনিস্টার হিসেবে আমার কোনো মান সম্মান থাকবে না। সে আরো বলে যে শোনো, যারা বউয়ের কথা শুনে চলে তারা কখনোই জীবনে উন্নতি করতে পারে না। আর এর পাশাপাশি সে শ্রীভাল্লি নামে দু একটা উল্টো পাল্টা কথাও পুষ্পাকে শুনিয়ে দেয়। কিন্তু পুষ্পা মনে করে যে তাকে অপমান করেছে ঠিক আছে, কিন্তু তার স্ত্রীকে মোটেও অপমান করা ঠিক হয়নি। এরপর পুষ্পা বাহিরে এসে সীতাপ্পাকে বলে যে আচ্ছা সীতাপ্পা, তুমি যদি কখনো সিএম হও তাহলে তুমি কি আমার সাথে ছবি তুলবে না? সীতাপ্পা বলে কি যে বলো পুষ্পা, তুমি আমার ভাই, তোমার সাথে কেন আমি ছবি তুলবো না বলো? তখন পুষ্পা সীতাপ্পাকে বলে যে আমি তোমাকে 500 কোটি টাকা দেবো, যাকে যাকে কিনে নেওয়ার কিনে নাও, কয়েকদিনের মধ্যেই তুমি হতে যাচ্ছ সেন্ট্রাল মিনিস্টার। আর এখান থেকে বের হয়ে তুমি ডিরেক্ট মুখ্যমন্ত্রীর সাথে দেখা
করবে আর দূর থেকে আমার যেটা করার সেটা আমি করছি। এরপর সিতাপ্পা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সিএম হওয়ার জন্য প্রস্তাব দেয়। আর এর মধ্যেই পুষ্পা টাকা ভর্তি একটা সোফা মুখ্যমন্ত্রীর ভাইয়ের কাছে পাঠায় আর একটা সোফা ডিরেক্ট মুখ্যমন্ত্রীর অফিসে পাঠিয়ে দেয়। টাকা দেখে মুখ্যমন্ত্রীর মুখ বন্ধ হয়ে যায় আর সে সিতাপ্পাকে সাপোর্ট করতে শুরু করে দেয়। হঠাৎ এত টাকা মুখ্যমন্ত্রী আর তার ভাইকে না চাইতেই দেওয়াতে সিতাপ্পা বলে যে এত টাকা নষ্ট করার কি দরকার ছিল, সামনে আমাদের তো অনেক টাকার প্রয়োজন পড়বে। তখন পুষ্পা বলে যত টাকা লাগে আমি দেব, কিন্তু এই খেলাটা এখন আর দেশের মধ্যে আটকে রাখলে চলবে না, এখন এই খেলাটাকে ইন্টারন্যাশনাল ভাবে খেলতে হবে। এর আগে চন্দন কাঠ 1.5 কোটি টাকা টন সে বিক্রি করত, কিন্তু পুষ্পা যদি এখন এই চন্দন কাঠ ডিরেক্ট দেশের বাইরে বিক্রি করতে পারে তাহলে টন প্রতি 2 থেকে 2.5 কোটি টাকা সে সেল করতে পারবে। আর এই ডিল করার জন্য পুষ্পা একজন ইন্টারন্যাশনাল ডিলারের সাথে দেখা করে। ডিলার পুষ্পাকে দেখে ছোটখাটো স্মাগলার মনে করে আর সে মনে করে হয়তো ওই 200 টন চন্দন কাঠের ডিল করার জন্য সে এখানে এসেছে। তখন পুষ্পা বলে যে আমি তোমাকে 2000 টন চন্দন কাঠ দেব। এটা শুনে ডিলার অবাক হয়ে যায়, কেননা 2000 টন চন্দন কাঠের বাজার মূল্য 5000 কোটি টাকা। সবথেকে বড় চ্যালেঞ্জ হলো এমনিতেই পুলিশ ভাওয়ার সিং জোকের মতো পুষ্পার পেছনে লেগে আছে। এর মধ্যে সবার চোখ ফাঁকি দিয়ে 2000 টন চন্দন কাঠ বিদেশে পাচার করা খুব একটা সহজ কাজ হবে না। পুষ্পা পুরো ইন্ডিয়ার সব ছোট ছোট ডিলারদের কাছে কল করে আর বলে যে যার কাছে যত চন্দন কাঠ আছে সবগুলো রেডি রাখতে ট্রান্সফার করার জন্য। আর এর মধ্যেই আবির্ভাব ঘটে মঙ্গল সিনু আর তার বউয়ের। পুষ্পা সিনেমার প্রথম পার্টে এই সিনুর বিজনেসটাই দখল করে নিয়েছিল পুষ্পা আর তার শালাকেও মেরে ফেলেছিল। সেই দিক থেকে মঙ্গল সিনু আর পুষ্পার বউয়ের প্রধান শত্রু হচ্ছে পুষ্পা। পুষ্পার 2000 টন চন্দন কাঠের ডিলের কথা সিনু আর সিনুর বউ যখন জানতে পারে, এটা জেনে সে ভাওয়ার সিং এর কাছে আসে আর এই নিউজ তার কাছে লিক করে। কেননা পুলিশ অফিসার ভাওয়ার সিং যদি কোনোভাবে পুষ্পাকে মেরে ফেলতে পারে তাহলে সিনুর পথ একদম পরিষ্কার হয়ে যাবে, সে আবার তার পুরনো ক্ষমতা ফিরে পাবে। ভাওয়ার সিং যখন এই কথা শুনতে পারে সে এসব কথা শুনেই সেখানে থাকা সব চেক পোস্টগুলো অ্যালার্ট করে দেয় আর চন্দন কাঠ পাচারকারী একটি ট্রাককেও সে ধরে ফেলে। শুধু ধরেই ফেলে না, ট্রাক সহ চন্দন কাঠ পুড়িয়ে ফেলে। এর সাথে সে সেখানে থাকা সব শ্রমিকদেরকেও মেরে ফেলে, যার ফলে মঙ্গল সিনু তারপরে অনেক রেগে যায়। সে মঙ্গল সিনুকে বলে যে সে যদি এই শ্রমিকদেরকে ছেড়ে দিত তাহলে এরা কোনো না কোনোভাবে আবার ছাড়া পেয়ে যেত। এখন সে এদেরকে মেরে ফেলেছে, যার কারণে সবাই তাকে ভয় পেতে শুরু করবে। এরপর মারা যাওয়া স্মাগলারদের সৎকার করার জন্য পুষ্পা ছাড়া সবাই সেখানে আসে। তখন মঙ্গল সিনু সিতাপ্পাকে বলে যে পুলিশ অফিসার ভাওয়ার সিং এর আর পুষ্পার মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয় তাহলে একসময় আমাদেরকেও এভাবেই মরতে হবে, আর এভাবে যদি চলতে থাকে তাহলে পুষ্পাকে সিন্ডিকেটের প্রেসিডেন্ট থেকে সরে যেতে হবে। তখন সিতাপ্পা বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয়, পুষ্পা যদি সরে যায় তাহলে আমারও আর সিএম হওয়া হবে না। তাই এটা সমাধান করার জন্য সিতাপ্পা পুলিশ অফিসার ভাওয়ার সিং এর কাছে আসে আর তাকে প্রথমে 10 কোটি টাকার অফার দেয়। কিন্তু ভাওয়ার সিং তার অপমানের কথা এখনো ভুলে যায়নি। সে 10 কেন 100 কোটি টাকা দিলেও তার সম্মান ফিরে পাবে না। তখন ভাওয়ার সিং তাকে বলে যে পুষ্পা যদি সবার সামনে তাকে সরি বলে তাহলে সে এসব থেকে সরে যেতে পারে। এটা শুনে সিতাপ্পা খুশি হয়ে যায় আর তখন বলে যে যেভাবেই হোক সে পুষ্পাকে রাজি করাবে, তুমি একটি পার্টির আয়োজন করো। এরপর আয়োজন করা হয় বিশাল এক পার্টি, যেখানে সিন্ডিকেটের সবাই উপস্থিত ছিল শুধুমাত্র পুষ্পার সরি বলা দেখার জন্য। কেননা পুষ্পা এর আগে কখনো কারোর সামনে মাথা নত করেনি। আজ সিন্ডিকেটের সবার ভালোর কথা চিন্তা করে সে ভাওয়ার সিং এর কাছে ক্ষমা চাইবে আর পুষ্পা ঠিক এমনটাই করে। এরপর পুষ্পা বাড়ি ফেরার পথে এটা মনে করতে থাকে যে সে সরি বলে অনেক ভুল কিছু করে ফেলেছে। সে লজ্জায় নিজের মুখ আয়নাতে দেখতে পারছে না। শুধু এটাই নয়, পার্টিতে থাকা সবাই বিশ্বাস করেছিল যে পুষ্পা কখনোই সরি বলবে না। যে বিশ্বাস আর ভয়টা সবার মধ্যে ছিল এখন সেটা সে নষ্ট করে দিয়েছে। এরপর সবাইকে গাড়ি থেকে নামিয়ে পুষ্পা সোজা গাড়ি নিয়ে ওই পার্টির উদ্দেশ্যে রওনা হয়। তখন ভাবার সিংও বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে পুষ্পা তার গাড়ি দিয়ে ভাবার সিং এর গাড়িতে একটি ধাক্কা দিয়ে সেটিকে সুইমিং পুলে ফেলে দেয় আর এরপর সুইমিং পুলে সে হিসু করে দেয়। কিন্তু এসবের কিছুই ভাবার সিং বুঝতে পারছিল না। এই কিছুক্ষণ আগেই সে তো তাকে সরি বলে এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু এখন এসব কি হচ্ছে। এরপর পুষ্পা ভাবার সিংকে বলে যে আমি তোকে চ্যালেঞ্জ করছি, 2000 টন চন্দন কাঠ আমি বিদেশে পাচার করব। যদি তুই এক টুকরো ধরতে পারিস তাহলে আমি সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো। এই কথা শুনে ভাবার সিং অনেক রেগে যায় আর তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয়।
এরপর থেকে ওই রাজ্যের সব চেকপোস্টগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় আর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয় যেন কেউ চন্দন কাঠ নিয়ে এই শহর থেকে বাইরে বের হতে না পারে। এরপর বাবর সিং একটি ব্রিজের উপরে দাঁড়িয়েছিল আর খেয়াল করলো যে নদীর ভিতরে কোনো পানি নেই, শুকনো একটি নদী সেখানে। এরা দেখে বাবর সিং বুঝতে পারে যে পুষ্পা হয়তো সড়ক পথে নয়, হয়তো নদী পথেই সে চন্দন কাঠ শহরের বাইরে নিয়ে যাবে। বাবর সিং এর এই সন্দেহ ঠিক ছিল। একটু পরেই সে দেখতে পায় যে বিশাল এক ট্রাকের সারি শুকনো নদীর পথ ধরে চন্দন কাঠ নিয়ে শহরের বাইরে যাচ্ছে। এজন্য পুলিশের গাড়ি নিয়ে সে ওই শুকনো নদীর ভেতরে নেমে ওই ট্রাকগুলোর পিছু করতে থাকে। ট্রাক যখন নদীর পথ থেকে জঙ্গলের মধ্যে প্রবেশ করে তখন সুইচ গেট থেকে পানি ছেড়ে দিলে পুলিশের সব গাড়ি পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। বাবর সিং সেখান থেকে কোনো রকম উপরে উঠে আসে। অনেকগুলো গরুর গাড়ি নিয়ে এসে ট্রাকের পথ রুদ্ধ করে দেয়। তখন পুষ্পার কথা অনুযায়ী সব ড্রাইভাররা ট্রাক থেকে নেমে নিজেদের জীবন বাঁচায় আর বাবর সিং ট্রাক ভর্তি চন্দন কাঠ ধরে ফেলে। এরপর বাবর সিং যখন ট্রাক ভর্তি চন্দন কাঠ ধরতে পারে তার আনন্দের কোনো সীমা থাকে না, কেননা পুষ্পা বলেছিল যে এক টুকরো চন্দন কাঠও যদি সে ধরতে পারে তাহলে পুষ্পা আর কখনোই এই কাজ করবে না, আর এর পাশাপাশি সে সারা জীবন তার গোলামি করবে। এরপর মঙ্গল সিংও জব্দ করা চন্দন কাঠগুলো যখন ভালোভাবে চেক করতে যায় সে দেখতে পায় যে এর কোনো কিছুই আসলে চন্দন কাঠ না। এটা শুনে বাবর সিং এর হাস্য উজ্জ্বল মুখ মুহূর্তের মধ্যেই কালো হয়ে যায়। এর মধ্যেই বাইরে থাকা অনেকগুলো গরুর ঘন্টার আওয়াজ সে শুনতে পায়। বাবর সিং বাইরে এসে দেখে যে কাল রাতে যে গরুর গাড়িগুলো দিয়ে ট্রাক সে থামিয়েছিল ওই গরুর গাড়িগুলো নিয়েই পুষ্পা বাবর সিং এর সাথে দেখা করার জন্য এসেছে। পুষ্পা বলে যে কাল রাতে তুমি যে গরুর গাড়ি দিয়ে ট্রাকগুলো আটকিয়েছিলে এই গরুর সব গাড়িগুলোই হচ্ছে চন্দন কাঠ দিয়ে বানানো। এর মানে হলো বাবর সিং এর চন্দন কাঠের পুরো চালান হাতে পেয়েও সে চিনতে পারেনি। পুষ্পা আরো বলে যে আমি 2-1 দিনের মধ্যেই বাকি সব চন্দন কাঠ বর্ডার পার করব, তোমার সাহস থাকলে আটকে দেখাও আমাকে। এরপর পুষ্পার ফ্যামিলি সবাই কালী পূজা উদযাপন করার জন্য মন্দিরে যায়। মন্দিরে যেতেই শ্রীবাল্লির মাথা ঘুরে পড়ে গেলে পুষ্পা জানতে পারে যে শ্রীবাল্লি প্রেগনেন্ট। এটা জানার পর পুষ্পা শাড়ি পরে মা কালীর রূপ ধারণ করে আর প্রচন্ড তাণ্ডব করা শুরু করে দেয়। এমন দেখে শ্রীবাল্লি বলে তোমার কি হয়েছে? তখন পুষ্পা বলে যে আমি কালীমাতার কাছে একটা কন্যা সন্তান চাই। ছেলে হলো তো আমি আমার বংশের পরিচয় তাকে দিতে পারবো না, মেয়ে হলে অন্তত বিয়ে করানোর পর সে তার স্বামীর পরিচয় লাভ করবে। ঠিক এই মুহূর্তের পরেই পুষ্পার ভাতিজির সাথে ওইখানে থাকা কিছু বখাটে ছেলেরা র্যাগিং করতে থাকে। এটা দেখে পুষ্পার মাথা গরম হয়ে যায়। এজন্য সে ওই সব কটা ছেলেকে পিটাতে শুরু করে। এই সিনেমায় যে কটা অ্যাকশন সিনই দেখানো হয়েছে তার সবগুলোই ভরপুর হাই কন্টেন্ট অ্যাকশন সিকোয়েন্স ছিল, যা দেখে কখনোই আপনি ভুলতে পারবেন না। এর মধ্যেই পুষ্পার সৎ ভাই মুরলী চলে আসে। নিজের মেয়েকে বাঁচিয়ে দিয়েছে তার জন্য কোনো কৃতজ্ঞতাই সে স্বীকার করে না। উল্টো পুষ্পাকে বলে যে তুমি আমার পরিবারের জন্য যত কিছুই করো না কেন তুমি কখনোই তোমার বংশের পরিচয় ফিরে পাবে না। এটা শুনে শ্রীবাল্লি অনেক রেগে যায় আর অনেক কথা শুনিয়ে দেয় মুরলীকে। এরপর ওই বখাটে ছেলেদেরকে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। বখাটে ছেলেদের দেখে মনেই হচ্ছিল যে তারা মোটেই কোনোভাবে আফসোস করছে না। এই ঘটনার জন্য হয়তো পুষ্পার পরিবারকে এর চেয়েও কোনো বড় কোনো প্রতিদান সামনে দিতে হতে পারে। এরপর বাবর সিং, মঙ্গল সিনু সবাই মিলে সিএম এর কাছে এসে বলে যে পুষ্পা যদি ওই 2000 টন চন্দন কাঠ বর্ডার পার করেই ফেলে তাহলে শুধু আমাদের ক্ষতি হবে না, সাথে সাথে আপনারও মিনিস্টারের পদ বাতিল হয়ে যেতে পারে। আর এই চন্দন কাঠ থেকে পুষ্পা 5000 কোটি টাকা পাবে। সে যদি টাকা পেয়েই যায় আর অন্য কারোর জন্য ফান্ডিং করে তাহলে কনফার্ম আপনাকে আপনার চেয়ার ছেড়ে দিতে হবে। এটা শুনে ওই সিএম বাবর সিং এর পাওয়ার আরো বাড়িয়ে দেয় আর কোনোভাবেই চন্দন কাঠ যেন বর্ডার পার হতে না পারে সে ব্যাপারে নির্দেশ দেয়। এর মধ্যেই বাবর সিং ইনফরমেশন পায় যে পুষ্পা তার সব চন্দন কাঠ রামেশ্বর দিয়ে শ্রীলঙ্কা পাঠিয়ে দিচ্ছে, কেননা রামেশ্বর থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 18 কিলোমিটার। এই ইনফরমেশন পাওয়ার সাথে সাথেই সে বাবর সিং পুরো পুলিশ ফোর্স সহ রামেশ্বর পোর্টে চলে আসে। কিন্তু অনেক চেষ্টার পরেও সমুদ্র পথে চন্দন কাঠ নিয়ে যাওয়া সে আটকাতে পারে না, কেননা যেই বোটে করে চন্দন কাঠ সে নিয়ে যাচ্ছিল সে সবগুলোই ছিল মাছ ধরার বোট। মাছ ধরার বোট হওয়ার কারণে ওই বোটগুলো ইন্টারন্যাশনাল সমুদ্রে যাওয়ার পারমিশন ছিল। বাবর সিং ওই বোটগুলোর পিছে একটি স্পিড বোটে রওনা দেয়, কিন্তু মাঝ সমুদ্রেই শ্রীলঙ্কার কোস্টগার্ড তাকে আটকে ফেলে। আর এভাবেই সাকসেসফুলি পুষ্পা 2000 টন চন্দন কাঠ বর্ডার পার করে শ্রীলঙ্কায় নিয়ে যায়। মাল ডেলিভারি হওয়ার সাথে সাথেই পুষ্পা 5000 কোটি টাকা পেয়ে যায়। তখন ওই সব টাকাই সে সোফার মধ্যে ভরে ওই অঞ্চলের সব এমএলএ কে ডিস্ট্রিবিউট করে দেয়, যেন তারা
সীতাপ্পাকে সেন্ট্রাল মিনিস্টার বানাতে পারে। এর মানে হলো পুষ্পার মেইন টার্গেটই ছিল সীতাপ্পাকে সেন্ট্রাল মিনিস্টার বানানো। এখানে ভাওয়ার সিং এত চেষ্টার পরেও পুষ্পাকে আটকাতে সক্ষম হয়নি। পুষ্পার মতো একটা স্মাগলারের কাছে বারবার হেরে যাওয়াটা সে মেনে নিতে পারছিল না, তাই অনেক মদ খেয়ে ওই নকল চন্দন কাঠের গোডাউনে সে আগুন ধরিয়ে দেয়, আর ভাওয়ার সিংও ওই গোডাউনের মধ্যেই থেকে যায়। এতে করে বোঝা যায় যে ভাওয়ার সিং লজ্জায় আগুনে পুড়ে ওখানেই হয়তো সুইসাইড করেছে। কিন্তু এই ঘটনায় সেখানে ভাওয়ার সিং এর কোনো লাশ দেখানো হয় না। ভাওয়ার সিং এই ঘটনায় বেঁচে আছে কি মারা গেছে এটা একটা মিস্ট্রি থেকে যায়। আর এর সাথে সাথেই সিএম এর পরিবর্তন হয়ে যায়। সীতাপ্পা সেখানকার নতুন সিএম হয়ে যায়, আর সে এটি সেলিব্রেট করার জন্য পুষ্পার বাড়িতে আসে। সীতাপ্পা পুষ্পার বাড়িতে এসেই শ্রীবাল্লিকে অনেক ধন্যবাদ জানায়। এটা দেখে শ্রীবাল্লি অনেক অবাক হয়ে যায়। তখন সীতাপ্পা তাকে বলে যে তোমার জন্যই আজকে আমি সিএম হয়েছি, তুমি যদি সিএম এর সাথে পুষ্পাকে ছবি তুলতে না বলতে তাহলে আজ আমি সিএম হতে পারতাম না। এর মানে হলো প্রথম থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সবকিছুই শ্রীবাল্লির ইচ্ছা পূরণের জন্যই ঘটেছে, অথচ শ্রীবাল্লি এর কিছুই জানে না। কিন্তু এখানে সীতাপ্পা হলো নামে একজন সিএম, কিন্তু সবকিছুই চলতো পুষ্পার কথা অনুযায়ী। এর মাঝে একদিন পুষ্পার ভাবি মানে মুরুলির বউ কান্না করতে করতে শ্রীবাল্লির কাছে আসে, আর সে বলতে থাকে যে কারা যেন কাবেরীকে উঠিয়ে নিয়ে গেছে, আর এখন সে পুষ্পার কাছে এসেছে যেন সে তাদের মেয়েকে বাঁচায়। পুষ্পা তার ভাতিজিকে খুবই ভালোবাসে। সেই কথা শোনা মাত্রই তার পুরো গ্যাং নিয়ে ডিরেক্ট একটি নিউজ চ্যানেলে চলে আসে, আর লাইভ নিউজে সে বলতে থাকে যে যারা আমার মেয়েকে তুলে নিয়ে গেছো তাদেরকে বলছি ওই মেয়ের গায়ে যদি একটি আঁচড়ও পড়ে তাহলে কেউই বাঁচবে না, সবাইকে কচু কাটার মতো কাটতে থাকবে সে। 1 ঘন্টার মধ্যেই তারা যদি তাদের ভাতিজিকে ফেরত না দেয় তাহলে তাদের সাথে যা ঘটবে তার জন্য মোটেও সে দায়ী থাকবে না। এর আগে ওই যে কালী পুজোয় যে বখাটের ছেলেরা কাবেরীকে র্যাগিং করছিল তারাই মূলত কাবেরীকে তুলে নিয়ে গেছে, আর ওই বখাটের ছেলেটার মধ্যে সিএম এর ছেলেও আছে। এই অপহরণ সম্পর্কে তখন মুখ্যমন্ত্রী সীতাপ্পাও জানতে পারে। তখন ওই সিএম পুষ্পাকে কল করে জানায় যে তোমার ভাতিজিকে যে তুলে নিয়ে গেছে সে আমার ছেলে, আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তোমার ভাতিজিকে ফিরিয়ে আনার জন্য, আর এর মধ্যেও তোমার ভাতিজির যদি কোনো ক্ষতি হয় তাহলে তুমি যেন দয়া করে আমার ছেলেকে কিছু না বলো। পুষ্পা বলে যে এসবের কিছুই আমি জানি না, যে তুমি কে, আমি কাউকে চিনি না, যদি আমার ভাতিজির কোনো ক্ষতি হয় তাহলে তোমার ছেলেকে বাঁচাতে পারবো না। এরপর টিভি নিউজ দেখে ওই বখাটে পুষ্পাকে কল করে বলে যে তোমার ভাতিজিকে বাঁচাতে চাইলে 10 কোটি টাকা নিয়ে আমার বলার ঠিকানায় চলে আসো। পুষ্পাও কোনো কিছু দ্বিতীয়বার না ভেবে 10 কোটি টাকা নিয়ে তাদের আস্তানায় চলে আসে। পুষ্পা এসেই ওই ছেলেকে বলে যে আমি জানি তুমি মুখ্যমন্ত্রীর ছেলে, কিন্তু তুমি যে কাবেরীকে টাকার জন্য অপহরণ করনি সেটাও আমি বুঝতে পারছি। শুনে রাখো, আমার সাথে যদি তোমার কোনো শত্রুতা থাকে তাহলে আমার ভাতিজিকে ছেড়ে দিয়ে সেটা আমার সাথে বোঝাপড়া করো। ততক্ষণে ওখানে থাকা সবাই মিলে পুষ্পার হাত পা বেঁধে তাকে মারা শুরু করে দেয়। পুষ্পা তার ভাতিজির জন্য সবকিছুই নীরবে সহ্য করে যাচ্ছিল, কিন্তু যখন দেখে যে ওখানকার ছেলেরা কাবেরীকে রেপ করার চেষ্টা করছে তখন পুষ্পা এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দেয়। হাত পা বাঁধা অবস্থায় কামড়ে কামড়ে সবাইকে আঘাত করতে শুরু করে দেয় সে। এক পর্যায়ে তার হাত পায়ের বাঁধন খুলে গেলে কচু কাটার মতো সবাইকে কাটতে শুরু করে দেয়। 10 মিনিটের একটি ফাইট সিন যা দেখে আপনার লোম দাঁড়িয়ে যাবে। এর মধ্যে মিনিস্টারের ভাইও সেখানে চলে আসে, আর পুষ্পা মিনিস্টারের ভাই সহ তার ছেলেকে মেরে ফেলে। এভাবে পুষ্পা তার ভাতিজিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এর পরদিন মুরলি পুষ্পার বাড়িতে আসে, আর প্রথম দিন থেকে তার সাথে যা করেছে, যত অপমান করেছে তার জন্য পুষ্পার মায়ের কাছে ক্ষমা চায়, আর পুষ্পাকে নিজের ভাই বলে স্বীকৃতি দেয়। মুরলি আরো বলে যে আপনারাই আমার পরিবার, কাল আমার মেয়ের বিয়ে, পুষ্পা না আসলে কাবেরী বিয়ের পিঁড়িতে বসবে না। নিজের পরিবার মনে করে অবশ্যই আমার মেয়ের বিয়েতে আসবেন। শ্রীবাল্লিও এই বিয়ের কার্ডটা নিয়ে পুষ্পার কাছে যায়, যেখানে পুষ্পার নাম লেখা আছে পুষ্পার বংশ পরিচয় সহ, মানে পুষ্পার নামের সাথে পুষ্পার বাবার নামও লেখা আছে, যে নামের জন্য পুষ্পা ছোটবেলা থেকেই সবার সাথে যুদ্ধ করে আসছিল। আজ সেই নাম দেখে পুষ্পা খুবই ইমোশনাল হয়ে যায়। পুষ্পারও কোনো অভিযোগ ছিল না তার ভাইয়ের প্রতি, সে সব দুঃখ কষ্ট ভুলে যায় আর পুরো ফ্যামিলি নিয়ে কাবেরীর বিয়েতে আসে। পুষ্পার তো আনন্দের দিনই কাটছিল, কিন্তু অপরদিকে মুখ্যমন্ত্রীর ভাই আর ছেলে মারা যাওয়াতে সে একদম ভেঙে পড়ে যায়। কিন্তু এখানে সিএম এর মনে খুব সংশয় ছিল, কারণ পুষ্পা তার ছেলের মৃত্যু দিবসে তাকে দেখতে আসেনি। আর এর মধ্যেই একটা লোক এসে তার হাতে একটি ফুলের পার্সেল দিয়ে যায়, যার মধ্যে একটি সিংহের মুখোশ ছিল। পরবর্তী সিনে দেখতে পায় যে সেম তেমন একটি ফুলের তোড়া কাবেরীর বিয়েতেও দেওয়া হয়েছে। একদম বিয়ের আসরের সামনেই রাখা ছিল সেই ফুলের তোড়া।
তোড়াটি, যেখান থেকে বিপ বিপ শব্দ আসছিল। আর একটু পরেই দেখতে পাওয়া যায় যে পাহাড়ের উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, যে একটি রিমোটে ক্লিক করতেই বিয়ের আসরে থাকা ওই ফুলের তোড়াটি ব্লাস্ট হয়ে যায়, যেখানে পুষ্পার ফ্যামিলি সহ সবাই উপস্থিত ছিল। আর এখানেই সিনেমাটা শেষ করা হয়। এখন কে এই বোমা ব্লাস্ট করে সেটা এখানে আর দেখানো হয় না। আর এর মধ্যেই পুষ্পা 3-র মুভির অ্যানাউন্সমেন্ট চলে আসে, যার নাম হলো পুষ্পা 3 র্যাম্পেজ। শুধু ধামাকা না, ট্রিপল ধামাকা নিয়ে আসবে এই মুভিটি। অনেকগুলো কোশ্চেন থেকে যায় এই মুভি থেকে। কে ওই ফুলের তোড়া এখানে নিয়ে এসেছিল, আর কেই বা বোমা ব্লাস্ট করলো? পুলিশ অফিসার ভগর সিং কি আদেও বেঁচে আছে কিনা? ওখানে আগুনে পুড়ে মারা গেছে? আর পুষ্পার পরিবারের সবাই কি মারা গেছে, নাকি কেউ জীবিত আছে? শ্রীবাল্লির সাথে কি ঘটেছে? এসবের কোনো কিছুই এই মুভিতে আর দেখানো হয়নি। এরপর পুষ্পা কিভাবে তার প্রতিশোধ নেবে, কতটুকু ভয়ঙ্কর ভাবে সে আসবে সামনের মুভিতে, সেটার অপেক্ষাই থাকলো আমাদের সবার। তো দেখা হচ্ছে আগামী মুভিতে কি হয়। আজ চলে যাচ্ছি, তবে ফিরবো পুষ্পা 3 নিয়ে আপনাদের সামনেই। মুভিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আর সবার আগে এমন সব মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।